স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত আসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাশায় সিলিন্ডারবাহী ট্রাক উল্টে বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়। এ সময় বিকট শব্দে আশেপাশের 3 থেকে 4টি দোকান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভোর 4টায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, নির্মাণাধীন 4 লেনের সড়ক খানাখন্দে সিলিন্ডার বোঝাই একটি ট্রাক উল্টে আগুন ধরে যায়। এরপর প্রচণ্ড শব্দে একের পর এক সিলিন্ডারগুলোতে বিস্ফোরণ হতে থাকে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের 2 ইউনিট 1.5-2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের 2 পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সিলিন্ডার ভর্তি একটা গাড়ি এখানে উল্টায় পড়ছে, উল্টায় পরে পরে গাড়ির থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রত্যেকটা সিলিন্ডার পরবর্তীতে বিস্ফোরিত হয়েছে। বৃষ্টি হলে পানি জমে ড্রাইভাররা দেখে না কাটা, এই জন্য গাড়ি উল্টায় থাকে, উল্টায় অ্যাক্সিডেন্ট হয়। আগুন আমাদের পুরোটা কন্ট্রোলে চলে আসছে। আমরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। আগুনের নির্বাপন শেষ হলে আমরা এক্স্যাক্টলি কি কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলতে পারবো। বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। এ অধ্যাদেশে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামান 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী সরাসরি যুদ্ধে অংশগ্রহণকারীরা হবেন বীর মুক্তিযোদ্ধা। এছাড়া মুক্তিযুদ্ধের সংগঠক ও মুজিবনগর সরকারের সদস্যরা বিবেচিত হবেন মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে। কোটা সুবিধা নিতে ভাতিজিকে বানিয়েছেন সন্তান। এরপর মুক্তিযোদ্ধা কোটায় দিয়েছেন সরকারি চাকরি। ভুয়া পরিচয় ব্যবহার করে 15 বছর ধরে চাকরি করে যাচ্ছেন ওই নারী। এমন প্রতারণার অভিযোগ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা গোলাম ফারুক ও তানিয়া আক্তারের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তারা। মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের বাসিন্দা তানিয়া আক্তার বরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি করছেন 15 বছর ধরে। সম্প্রতি এই নারীর বিরুদ্ধে উঠেছে গুরুতর এক অভিযোগ। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিতে চাচাকে বাবা সাজিয়েছেন, এমন অভিযোগ তুলেছেন তারই পরিবারের সদস্য। মোহাম্মদ গোলাম ফারুক ছোট ভাইয়ের সন্তানকে মুক্তিযোদ্ধার সনদ দিয়ে আইডি কার্ড বানায়া তাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে চাকরি দিয়েছে। সে একটি মামলাতে আর্জিতে জবানবন্দিতে প্রকাশ করে যে তানিয়া আক্তার তার পালিত মেয়ে। আর এই কাজে সহযোগিতা করেছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম ফারুক। কোটা সুবিধা নিতে ভাতিজা ও ভাতিজিকে নিজের সন্তান বানান। তবে অভিযোগ অস্বীকার করেছেন তানিয়া আক্তার। না, এটা পারিবারিক ভাবে একটা ঝামেলা আছে, এই কারণে অনেক সূত্রতামি করতেছে আর কি। এই বিষয়ে আপনি আমার বাবার সাথে কথা বলেন। তানিয়া আক্তার অভিযোগ স্বীকার না করলেও গোলাম ফারুকের পরিবারের সদস্যদের ওয়ারিশান সনদপত্রে মিলল ভিন্ন তথ্য। সেখানে কোথাও তানিয়া আক্তারের নাম নেই। শুরুতে তানিয়াকে নিজের মেয়ে বললেও পরে পালিত মেয়ে বলে জানান গোলাম ফারুক। একটি মামলায় আদালতেও একই সাক্ষ্য দেন তিনি। তানিয়া আমার মেয়ে, পুরুষদের সন্তান। এর ভিতরে বলার আছে কোনো কিছু বাইরে ছড়াইতে খুব ছড়াক। আমি যেটুকু বলছি আপনার এটুকু জানা উচিত। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তানিয়া আক্তারের নিয়োগ সংক্রান্ত একটি অভিযোগ আমি পেয়েছি। আমি উক্ত অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত করে সত্যতা নিরূপণের মাধ্যমে আমি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ শাস্তির দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। বৃষ্টিপাত কম হলেও উজানের ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর 4টি পয়েন্টের পানি বিপদসীমার উপরে বইছে। জেলার জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজারের নিম্নাঞ্চলের অন্তত 25টি গ্রাম। এর মধ্যে জকিগঞ্জের একটি বাঁধ ভেঙে পানি প্রবেশ করে নিম্নাঞ্চলের 15টি গ্রাম প্লাবিত হয়। এসব এলাকায় পানি ঢুকেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমিতে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আমলশীত, শ্যাওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদী ও কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি
বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী এলাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন গবাদি পশু ও ক্ষেত খামারের মালিকরা। কোথাও কোথাও আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন লোকজন। এদিকে বন্যা কবলিত এলাকায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন, দেয়া হচ্ছে খাবার ও ওষুধ সহায়তা। এদিকে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি অপরিবর্তিত রয়েছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার 10 দিনের লম্বা ছুটি। ঈদের আগে আজই শেষ কর্মদিবস। পূর্ব ঘোষিত 10 দিনের ছুটিতে যাচ্ছে কর্মজীবী মানুষ। আগামীকাল থেকে বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিস আদালত। এদিকে আজ থেকে শুরু হচ্ছে ঈদের বিশেষ ট্রেন যাত্রা। নিয়মিত আন্তনগর ট্রেনের পাশাপাশি আগামী 9 দিন চলবে এসব বিশেষ ট্রেন। লম্বা ছুটিতে এবার বেশ স্বস্তিতে বাড়ি ফিরছে কর্মজীবী মানুষ। ঈদুল আজহার লম্বা ছুটি শুরু হচ্ছে কাল থেকে। সকাল থেকে পথে পথে রাজধানী ছাড়া মানুষের ভিড়। কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ জামান। ফরহাদ, কেমন দেখছেন এবারের ঈদ যাত্রা, আমাদের জানাবেন। ধন্যবাদ। আমরা সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে আছি। আপনি জানেন যে আজকে কিন্তু ঈদযাত্রার পঞ্চম দিন এবং আজকে বেশ কিছু সরকারি অফিস এবং বেসরকারি অফিস কিন্তু আজকে শেষ দিন। তবে আমরা দেখেছি সকাল থেকেই যাত্রী কিছুটা চাপ থাকলেও যেহেতু শিডিউল অনুযায়ী ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু ট্রেনের যে ভিড় সেই ভিড়টা কিন্তু হচ্ছে না এবং যে ভোগান্তি সেই ভোগান্তিও কিন্তু নেই। যাত্রীরা বলছেন তারা স্বস্তিতেই উঠছেন এবং ট্রেনেও যে বাড়তি যে ভিড় যে চাপ সেই চাপটাও কিন্তু আমরা দেখি নেই। যে যাত্রীরা আসছিলেন তারা ঠিকঠাক মতো ট্রেনে উঠে যায়। প্ল্যাটফর্মটাও অনেকটা ফাঁকা হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি আজকে 44 জোড়া ট্রেন যাবে, এর মধ্যে 1 জোড়া স্পেশাল ট্রেন আজকে থেকে চালু হয়েছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, ঈদযাত্রায় শিডিউল বিপর্যয় এড়াতে ঢাকাগামী 9টি আন্তনগর ট্রেনের বিমানবন্দর রেল স্টেশনে যাত্রা বিরতি বাতিল করা হয়েছে। এই 4 জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু এই শিডিউল কিন্তু চলবে। এখন পর্যন্ত সকাল থেকে যতগুলো ট্রেনের শিডিউল ছিল সবগুলো কিন্তু যথাসময়ে ছেড়ে দেওয়ায় কিন্তু ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি। এবং আমরা দেখেছি যে টিকিট ছাড়া আসলে কাউকে ভ্রমণ করতে দেওয়া হচ্ছে না। বাইরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, টিকিট ছাড়া যেন কেউ ভ্রমণ করতে না পারে। এবং ভিতরেও আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা চুরি ছিনতাই যেন না ঘটে সেই বিষয়েও তারা নিরাপদ রয়েছে। এবং এখন পর্যন্ত ট্রেনের ছাদের যে ভ্রমণ সেই বিষয়টিও কিন্তু আমাদের চোখে পড়ে নাই। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারাও স্বস্তির কথা জানিয়েছেন। পাশাপাশি স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম, তিনিও জানিয়েছেন যে কোনো ধরনের শিডিউল বিপর্যয় যেন না হয় এই জন্য কিন্তু তারা বিমানবন্দরের 9টা ট্রেনের যাত্রাকে বিরতি কিন্তু বাতিল করেছে। এবং সবকিছু মিলে গত কয়েক বছরের তুলনায় এবার ঈদুল আজহাতে কিন্তু ঈদযাত্রা আরও অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরছেন। যারা ঘরে ফেরার তারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা স্বস্তিতেই কিন্তু বাড়ি ফিরছেন। এখন পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফরহাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সড়ক পথে ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে প্রায় দ্বিগুণ। ভোররাতে যমুনা সেতুর সংযোগ সড়কে একাধিক সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় থেমে থেমে যানজট হচ্ছে। দুর্ঘটনা কবলিত যানবাহন সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। ভোররাত থেকে বাসস্ট্যান্ডগুলোতে কয়েক ঘন্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছে ঘরমুখো মানুষ। গণপরিবহন না পেয়ে ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে যাত্রীদের। অনেকে গরুবাহী খোলা ট্রাকে চড়েও বাড়ি ফিরছে। এ সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। উত্তরে যাত্রীরা জানান 300 টাকার ভাড়া 600 থেকে 700 টাকা আদায় করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। আর বাস চালকরা বলছেন উত্তরবঙ্গ থেকে ঢাকায় ফেরার সময় বাস খালি থাকে, তাই কিছুটা ভাড়া বেশি নেওয়া হচ্ছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। এদিকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ। ভারত থেকে 13 বাংলাদেশিকে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাতে লাইট বন্ধ করে সীমান্তে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের প্রবেশ করানো হয়। এ ধরনের পুশ ইনের ঘটনা বেড়ে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বলছে বিজিবি। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি গ্রামের জাবেদ আলীর ছেলে শাহিন আলম
প্রায় 17 বছর আগে জীবিকার তাগিদে গিয়েছিলেন ভারতে, কিন্তু সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনায় বদলে যায় সবকিছু। অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে প্রতিনিয়ত ধরপাকড়ে আতঙ্কিত হয়ে শাহিন আলম আত্মসমর্পণ করেন ভারতীয় পুলিশের কাছে। শুধু তিনিই নন, একই উপজেলার জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম ও তাদের পরিবার সহ 13 জন বাংলাদেশি একই দিনে আত্মসমর্পণ করেন। পরে দিল্লি থেকে বিমানে তাদের সীমান্তে আনা হয় এবং বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। রাতে লাইট বন্ধ করে প্রাণনাশের হুমকি দিয়ে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠায় বিএসএফ। রাতে এসেছো, রাতে চলে যাও, আর না হলে গুলি মারি দেব। না আসি তো আর উপায় নাই, মানে লাস্টে চলে এসেছি। আমরা বলছিলাম যে আমরা রাতের অন্ধকারে যাব না, তাহলে আমাকে ছবি পাঠিয়ে দেন, সকালে পাঠিয়ে দেন। কালকে আমরা পার করে দিয়ে কোথায় দিয়ে যাও, এদিকে আসি আমার একটু ধরা পড়ছে। বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করে বিজিবি। বিজিবি সদস্যরা আমাদের থানায় নিয়ে আসলে আমি তাৎক্ষণিকভাবে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিও স্যারের সঙ্গে কথা বলি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশ সুপার মহোদয় স্যারের সঙ্গে কথা বলি। তাদের নির্দেশনায় তাদেরকে তাদের পরিবারের নিকটে হস্তান্তর করা হয়েছে। গেল মাসে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও 33 জন বাংলাদেশিকে পুশিন করে বিএসএফ। এর সত্যতা নিশ্চিত করে বিজিবি জানায়, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। আমাদের সতর্ক টহল দল কর্তৃক তাদেরকে আটক করা হয় সীমান্ত এলাকা থেকে এবং তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কাজ চলমান আছে। আমরা পরিচয় যাচাই বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত হব যে তারা বাংলাদেশি নাগরিক, প্রয়োজনীয় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। নির্মাণ শুরুর প্রায় 1 যুগ পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের পর এবার জোড়াতালি দিয়ে চালু হয়েছে 2টি ওয়ার্ড। তবে জরুরি বিভাগ চালু না করে রোগী ভর্তি করায় দেখা দিয়েছে নানা সংকট। এদিকে পরিসর অনুযায়ী চিকিৎসকদের পদ না রাখায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগী। 2012 সালে নির্মাণ কাজ শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের। প্রায় 1 যুগ পরে 2023 সালের শেষের দিকে চালু হয় বহির্বিভাগ। শিক্ষার্থীদের আন্দোলনের পর অবশেষে জরুরি বিভাগ চালু ছাড়াই মেডিসিন ও শিশু ওয়ার্ডে রোগী ভর্তি শুরু করেছে কর্তৃপক্ষ। তবে ভর্তি রোগীদের জন্য নেই খাবার বরাদ্দ। এছাড়া মিলছে না অনেক প্রয়োজনীয় ওষুধ, পাশাপাশি রোগ নির্ণয়ের জন্য যেতে হচ্ছে বাইরে। আসার পরে এখনো কিছু রিপোর্ট এখানে ওই মেশিনগুলো আসেনি, সেগুলো আমরা বাইরে থেকে করলাম। কিছু ওষুধ দিচ্ছে, ফুলফিল দিচ্ছে না। খেলান আমার নিজের টাকা দিয়ে কিনে দিতে আছে, কিছুই দিইনি এখন পর্যন্ত, আরও পাইনি। রেফার ছাড়া সরাসরি ভর্তির সুযোগ না থাকায় ভোগান্তিতে পড়েছেন অনেকে। কুষ্টিয়া থেকে রিফার করার পরে এখানে আসছিলাম, এখানে এখনো সরাসরি ভর্তির কোনো ব্যবস্থা হয়নি। অর্গানোগ্রাম অনুসারে হৃদরোগ সহ বিভিন্ন বিভাগে চিকিৎসকদের পদ সৃষ্টি করা হয়নি, তাই মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। এখানে কিন্তু কার্ডিওলজি বিভাগ, এখানে অলরেডি বেড মনিটরিং আছে, কিন্তু এখনও যে কার্ডিক ক্যাথ চালু করার জন্য যে সিয়াম বা অন্যান্য জিনিসপত্র দরকার সেগুলো কিন্তু এখানে নেই। বাজেট ও জনবল সংকট কাটানো গেলে উন্নত সেবা দেওয়া সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। আউটসোর্সিংয়ের নিয়োগ এবং অন্যান্য যে প্রাসঙ্গিক জিনিসগুলো আছে সেগুলো যদি প্রাপ্তি সাপেক্ষে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কুষ্টিয়াবাসী আশা করি যে এই হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু হবে। কয়েক বছর আগে দামি বহু যন্ত্র ও সরঞ্জাম কেনা হলেও সেগুলো বাক্সবন্দি থাকায় নষ্ট হওয়ার পথে। এতে সম্পদ অপচয়ের পাশাপাশি রোগ নির্ণয়ে খরচ বাড়ছে রোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। কোরবানির ঈদের বাকি 2 দিন। পশু হাটে ওঠানোর আগে শেষ মুহূর্তের পরিচর্যা করছে লক্ষ্মীপুর, নড়াইল ও সাতক্ষীরার খামারিরা। স্থানীয়ভাবে উৎপাদিত পশু দিয়েই এবার জেলার চাহিদা পূরণ হবে বলে প্রত্যাশা। অনেকে প্রস্তুতি নিচ্ছেন ঢাকা সহ বিভিন্ন স্থানে নেওয়ার। তবে এবার পশু খাদ্যের দাম বাড়ায় গরুর লালন পালনে খরচ বেশি হয়েছে। কয়েক বছর ভারত সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ থাকায় কোরবানির পশু পালনে আগ্রহ বেড়েছে সাতক্ষীরার খামারিদের। জেলার 13,000 খামারে কোরবানির জন্য প্রস্তুত 1,06,000 পশু। প্রাকৃতিক উপায়ে পালিত এসব পশু মোটা তাজাকরণে ব্যবহার হয়নি ক্ষতিকর ইনজেকশন। কুড়ো, ভুসি, বিচুলি, ঘাস, এইসব দানাদার খাবার, এসবগুলো সমস্ত খাওয়ার সব দাম বেশি। আমরা চাই যে গরুর দামটা আর একটু যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক। জেলার প্রয়োজন মিটিয়ে পশু উদ্বৃত্ত থাকবে বলছে প্রাণী সম্পদ বিভাগ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের সাতক্ষীরায়
1,606টি গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে কোরবানির জন্য। মেডিকেল টিম 15টি এবং মেডিকেল 15টি টিম সারা সাতক্ষীরাব্যাপী কাজ করছে। নড়াইলে 4,600 খামারে প্রস্তুত 54,000 গরু। তবে ক্রেতার সংখ্যা কম থাকায় দুশ্চিন্তার ভাঁজ খামারিদের কপালে। প্রাকৃতিকভাবে আমি কাঁচা ঘাস খাওয়াই আর এই ভুসি আর খুদ ভুট্টা ভাঙ্গাই এইটাই খাওয়াই আমি। ফুসা লালন পালন করেছি, এখন হয়তো সামনে কুরবানি আছে, এই কুরবানিতে বিক্রি করে দেব। নড়াইলে এবার কোরবানির জন্য 40,000 পশুর চাহিদা রয়েছে। সম্পূর্ণ নিরাপদ, স্বাস্থ্যসম্মত উপায়ে কোনো ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার ছাড়াই প্রাকৃতিক খাবার দিয়েই এই সমস্ত গরু ছাগলগুলো হৃষ্টপুষ্টকর করা হয়েছে। এবার লক্ষ্মীপুরে 3,000 খামারে ব্রাহ্মা, শাহিওয়াল, ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের 1,39,000 পশু কোরবানির জন্য প্রাকৃতিক উপায়ে পালন করছেন খামারিরা। নিরাপদ উপায়ে পশুপালনে খামারিদের সহযোগিতার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। গরুর চাহিদা হলো 88,215টি, আমরা তৈরি করতে পেরেছি 1,39,173টি। জেলার স্থায়ী ও অস্থায়ী মিলে 87টি হাটে কোরবানির পশু বিক্রি করা হবে। আসিফ খান, ডিভিসি নিউজ। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। চট্টগ্রামের আড়তদাররা এবারের ঈদে 3.5 থেকে 4 লাখ কাঁচা চামড়া কেনার প্রস্তুতি নিয়েছে। এবার স্থানীয় ট্যানারিতেই 1 লাখ পিস চামড়া সংরক্ষণের চিন্তা রয়েছে। এদিকে চামড়া সংরক্ষণের প্রধান উপকরণ লবণের দাম কমে যাওয়ায় স্বস্তিতে আড়তদাররা। গেল কুরবানির ঈদে 3,61,000 পশুর চামড়া সংগ্রহ করেন চট্টগ্রামে আড়তদাররা। এর মধ্যে 2.5 লাখের বেশি ছিল গরুর চামড়া। প্রতি বর্গফুটে 5 টাকা বাড়িয়ে এবছর ঢাকার বাইরে লবণযুক্ত গরুর চামড়ার দাম বেঁধে দেওয়া হয়েছে 55 থেকে 60 টাকা, আর একটি গরুর চামড়ার সর্বনিম্ন দাম 1150 টাকা। আড়তদারদের অভিযোগ, অনেক মৌসুমি ব্যবসায়ী না বুঝে লবণ ছাড়া চামড়া কেনেন সরকার নির্ধারিত দরে, আর এতে তৈরি হয় সমস্যা। গত বছর আমাদের দাম ছিল 55-57 টাকা, তো এবার দিচ্ছে 55-60 টাকা, 2-3 টাকা ফুটে বেশি। মাদ্রাসার হুজুরেরা 1150 টাকা দাম দিছে, আমাদেরকে দাম খেয়ে দিছে। এটা নিয়ে আমাদের একটু সমস্যা হয়ে গেছে। চট্টগ্রামে পর্যাপ্ত ট্যানারি না থাকায় লোকসান এড়াতে ঢাকার ট্যানারিগুলোতে বাকিতে চামড়া বিক্রি করতে বাধ্য হন অনেক আড়তদার। তবে এবছর 1 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে স্থানীয় রিফিলাদার। আমরা তো চিটংয়ের যেটা আছে সেটা তো আমরা কিনি, এটা আড়তদারদের কাছ থেকে কিনি, ওরা কেনার পরে লবণযুক্ত করার পরে আমরা ওখানে যা নিয়ে আসি আর কি আমরা। আর চামড়া যেটা আগে নষ্ট হতো, আমার মনে হয় না এবার হবে, কারণ সরকার থেকে উদ্যোগ নিয়েছে 30,000 টন যে লবণ, যেটা মাদ্রাসাতে যদি দেয়, মাদ্রাসাগুলো যদি লবণ দেয় তাহলে এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা ভালো একটা উদ্যোগ। পচন রোধ ও মান ধরে রাখতে যত দ্রুত সম্ভব লবণ দিয়ে চামড়া সংরক্ষণের পরামর্শ ট্যানারি মালিকদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। সারা বছর অলস সময় কাটালেও কোরবানির ঈদের সামনে রেখে এখন মহাব্যস্ত ঝালকাঠি ও নড়াইলের কামারপাড়া। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কামারের দোকানে চলছে টুংটাং শব্দ। তৈরি হচ্ছে দা, বটি, ছুরি ও চাপাতি। অনেকে আবার পুরনো দা, বটি মেরামতের জন্য ভিড় করছেন। তবে কাঁচামালের দাম কমানোর দাবি জানিয়েছেন কারিগররা। কেউ হাতুড়ি দিয়ে লোহা পেটাচ্ছেন, কেউ হাপড় টানছেন, কেউ ধার দিচ্ছেন ছুরি, চাপাতি ও বটিতে। এভাবেই কাজে ব্যস্ত ঝালকাঠির কামার শিল্পীরা। কদিন পরে কোরবানি, দম ফেলার ফুরসত নেই তাদের। জেলা সদরের কামারপট্টি সহ 4 উপজেলার অর্ধশত দোকানের সামনে সাজিয়ে রাখা হয়েছে লোহার ধারালো দা, বটি, ছুরি। কুরবানি উপলক্ষে কাজ একটু বেশি হয়, ইনকামের একটা ভালো একটা প্রচেষ্টা থাকে। দাও বটি নিয়ে আসি কামারের কাছে, আগে ভাগে আসি, তা নইলে সিরিয়ালে পাওয়া যায় না। 13 পিস দাও, কুড়াল, বডি কামারের দ্বারে পাইন দিতে আনছি। কামার পেশায় যারা জড়িত তারা বেসিকের সাথে যদি যোগাযোগ করে, তাদেরকে
আর্থিকভাবে এবং কারিগরিক সহায়তা প্রদানের জন্য বিসিক বদ্ধপরিকর। এদিকে নড়াইলেও বেড়েছে কামারদের ব্যস্ততা। জেলা সদরসহ ৩ উপজেলার কামারপট্টিতে সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানি এলেই বাড়ে চাহিদা। আর মান ভেদে বিভিন্ন সরঞ্জাম কেজি প্রতি 400 থেকে 600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গতবার যা ছিল সেরকমই আছে, এখন 10 টাকা বেশি ওরকম বিষয় না। একবার দাঁড়ালেও 2-3 বছর চলে যায়। কারিগররা বলছেন গত বছরগুলোর তুলনায় এবছর কাজের চাহিদা অর্ধেক। কয়লার দাম বৃদ্ধি ও আর্থিক সংকট সহ নানা কারণে হারাতে বসেছে তাদের এই শিল্প। কোরবানির ছড়ি চাপাটি দাগ আছে, এগুলো হয় এবছর ওর তুলনায় মনে করেন যে হাফেরও কম। ডিজিটাল হয়েছে, বিভিন্ন কাজবাজ বা বিভিন্ন মেশিনই হয়, যার কারণে আমাদের কাজের সংকট হয়ে গেছে। এই অবস্থায় লোহার দাম কমানোর দাবি কামার পেশা সংশ্লিষ্টদের। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। ঈদুল আজহা উপলক্ষে সলিডারিটি অজিফস আয়োজিত ঈদ বাণিজ্য মেলায় প্যারিসের ঐতিহ্যবাহী রিপাবলিক চত্বর পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়। প্রবাসের মাটিতে এই ধরনের আয়োজন প্রবাসীদের মাঝে তৈরি করে বাড়তি উন্মাদনা। ছোট বড় 50টির বেশি স্টলে দেশি পোশাক থেকে শুরু করে ছিল বাচ্চাদের খেলনা, হরেক রকম মুখরোচক দেশীয় সুস্বাদু খাবারের পাশাপাশি জাতীয় ফল কাঁঠাল, আম, লিচু এবং তালের শাঁস। দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল প্রথমবারের মতো মেলায় ওঠা দেশি ফল। বেচা বিক্রিও হয় বেশ ভালো। ছুটির দিন হয় ফ্রান্সের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা ছুটে এসেছিলেন মেলায়। আম কাঁঠাল বাংলাদেশের সিজনাল, সরাসরি বাংলাদেশ থেকে আমদানিকৃত নিয়ে এসেছি এবং সারা বলতে পারেন যে সিয়াংখোয়াব ভালো সারা পাচ্ছি আমরা। বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার আছে, এগুলা ফ্রান্সের যারা নতুন প্রজন্ম, আমার মতো ছোট যারা নিউ জেনারেশন আসতেছে তাদের মাঝে তুলে ধরা, তাদেরকে বাঙালি রক্তের মাঝে নিয়ে আসা। इट्स वेरी नाइस और यहाँ पे इंडिया का इंडियन कल्चर एक्सपीरियंस करने को मिल रहा है, बहुत होमली फील हो रहा है। थैंक यू सो मच। মেলায় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ছিল উৎসাহ ব্যঞ্জক, অধিকাংশ স্টলই ছিল তাদের। আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি এখানে, আমার খুবই ভালো লাগতেছে। আমার এখানে ভাপা পিঠা আছে, এটা আমার সিগনেচার আইটেম। তারপরে চিতই পিঠা আছে, তারপর ঝালমুড়ি, ফুচকা, ভেলপুরি, বিভিন্ন প্রকার জিনিসপত্র উঠেছে, কাপড় উঠেছে, পাঞ্জাবি উঠেছে, ফল উঠেছে, আমরা সবাই খুশি। ফরাসি কমিউনিটিকে বাংলাদেশিদের কালচার এবং বাংলাদেশিদের ফ্রুটস, এই ড্রেস এগুলো উপস্থাপন করা হয়। এই এমন একটি মেলা আয়োজনের জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই ধরনের আয়োজনের মাধ্যমে নিজেদের সংস্কৃতিকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশি তরুণরা। বাংলাদেশিদের পাশাপাশি ফ্রান্সে বসবাসরত ভিনদেশিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ফরাসি সংসদ সদস্য অরেলিয়ান তাসে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বাংলাদেশি খাবারের স্বাদ উপভোগ করেন। বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে আগে আমার তেমন কোনো ধারণা ছিল না। এখানে আসার পর তাদের সংস্কৃতি সম্পর্কে যে ধারণা পেলাম তাতে আমি খুবই আনন্দিত। ভবিষ্যতে এই ধরনের আয়োজনে আমি পাশে থাকব। আয়োজকরা বলেন মূলত বাংলাদেশের সংস্কৃতিকে ফরাসিদের কাছে তুলে ধরতে তাদের এই আয়োজন। ডিবিসি নিউজ ডেস্ক। শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। তাবুর শহর খ্যাত মিনায় সমবেত হয়েছেন হজযাত্রীরা। নিয়ম অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যার পর মক্কার মসজিদুল হারাম বা নিজ আবাসস্থল থেকে হজের নিয়ত করে প্রায় 9 কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে রওনা হন হজযাত্রীরা। আজ সারাদিন সেখানে মগ্ন থাকবেন ইবাদত বন্দেগীতে। বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে তারা রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। সেখানেই হবে হজের খুতবা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে পুরো ময়দান। শুক্রবার সৌদি আরবে উদযাপিত হবে ঈদুল আজহা। এদিন শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ, কোরবানি ও মাথা ন্যাড়া করবেন হজযাত্রীরা। এবার হজ করতে সৌদি আরব গেছেন 15 লাখের বেশি মুসলমান। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছেন 87,000-এর বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে যে বিশাল কর ছাঁটাই এবং ব্যয় সংক্রান্ত বিলকে জঘন্য ও ঘৃণ কাজ বলে মন্তব্য করেছেন টেসলার সিইও ইলন মাস্ক। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এ মন্তব্য করেন এই ধনকুবের। ইলন মাস্ক লিখেছেন তিনি দুঃখিত, কিন্তু আর এটা সহ্য করতে পারছেন না। এই বিশাল জঘন্য কংগ্রেসের ব্যয় বিলটি জঘন্য কাজ। মাস্ক আরও বলেন যারা এই পক্ষে ভোট দিয়েছেন তাদের লজ্জা হওয়া উচিত। তার এমন মন্তব্যের
শোরগোল পড়ে গেছে মার্কিন রাজনীতিতে। ইলন মাস্কের মতামতকে সমর্থন করে কয়েকজন রিপাবলিক সিনেটর সমালোচনার তীর ছুঁড়েছেন ট্রাম্পপন্থীদের দিকে। ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কারণে ইলন মাস্ক মার্কিন প্রশাসন থেকে ইস্তফা দিয়েছেন। তার এমন মন্তব্যে তা আবারও স্পষ্ট হলো। ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর শুল্ক 25% থেকে দ্বিগুণ করে 50% করার একটি আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপ কার্যকর হবে বুধবার। ট্রাম্পের এই পদক্ষেপের ফলে মার্চের পর দ্বিতীয়বারের মতো ধাতুর উপর আমদানি কর বৃদ্ধি করা হলো। এই পদক্ষেপের উদ্দেশ্যে আমেরিকান ইস্পাত শিল্পের ভবিষ্যৎ সুরক্ষিত করা। তবে এর সমালোচনা করেছেন অনেকে। সমালোচকরা বলছেন এই সুরক্ষাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের ইস্পাত আমদানিকারকদের উপর বিপর্যয় ডেকে আনতে পারে। ট্রাম্পের নতুন আদেশে বাণিজ্য অংশীদাররা প্রতিশোধ নিতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যবসাও। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে সকালে ঢাকায় পৌঁছেছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম। জানালেন সিঙ্গাপুর ম্যাচে ভালো খেলার প্রত্যাশার কথা। বুধবার ভোরে ঢাকায় নেমে 10 জুনের ম্যাচটি নিয়ে আসার কথা শোনান সোম। সকালে ক্যাম্পে যোগ দিয়ে ফাহমিদুল ইসলাম, হামজা চৌধুরীর পর নতুন 3 প্রবাসীর বৃত্ত পূরণ করেন সমিত। তিনি হবেন বাংলাদেশ দলের প্রথম ফুটবলার যিনি অন্য দেশের জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। কানাডা জাতীয় দলের জার্সিতে 3টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সমিত এখন খেলবেন বাংলাদেশের হয়ে। জানা গেছে আজ সন্ধ্যায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও ভুটানের ম্যাচ দেখবেন তিনি। এরপর সিঙ্গাপুরের ম্যাচের অনুশীলন শুরু হলে তাতে যোগ দেবেন। এটা খুব এক্সাইটিং এখানে আসতে, সবাইকে দেখতে একটু এক্সাইটমেন্ট আছে ফুটবল উপরে। সো আমি জাস্ট এক্সাইটেড আর হোপফুলি আমরা ভালো করতে পারি, পুরো টিমটা ভালো করতে পারি। আমি সবাইকে খুব এক্সাইটেড মিট করতে আর খেলতে। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।